স্বাগতম রূপকথার গল্প চ্যানেলে। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ গল্প, জনসভা। একটি ছোট্ট গ্রামের সাধারণ মানুষের স্বপ্ন, তাদের দাবি, আর এক জনসভাকে ঘিরে গড়ে ওঠা হাসি, কান্না, অভিমান। এই সব কিছুকে লেখক যে মৃদু ব্যঙ্গ আর গভীর মানবিকতার সঙ্গে তুলে ধরেছেন, তা আজও সমান প্রাসঙ্গিক। চলুন মানুষের আশা আকাঙ্ক্ষার এই রঙিন জগতে ডুব দিয়ে দেখে নিই একটি জনসভা কিভাবে পুরো গ্রামের আবেগকে বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প শুনতে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করি জনসভা। আমার তখন বয়স ৯ বছর। গ্রামের উচ্চ প্রাইমারি স্কুলে পড়ি এবং বয়সের তুলনায় একটু বেশি পরিপক্ক। বিনু একদিন ক্লাসে একখানা বই আনিল। ওপরে সোনালি ফুল, হাতে একটি মেয়ের ছবি। ৩০ বছর আগেকার কথা বলিতেছি, মনে রাখিবেন। রাঙা কাগজের মলাট, বেশি মোটা নয়, আবার নিতান্ত চটি বইও নয়। আমি সেই বয়সেই একখানা সুগন্ধি তেলের বিজ্ঞাপনের নভেল পড়িয়া ফেলিয়াছি। পড়বেই বলি নাই যে বয়সের তুলনায় আমি একটু বেশি পাকিয়া ছিলাম। সেই জন্য বিনু আমাকে ক্লাসের মধ্যে সমজদার ঠাউরাইয়া বইখানি আমার নাকের কাছে উঁচাইয়া সগর্বে বলিল, এই দেখো, আমার দাদা এই বই লিখেছেন, দেখেছিস? বলিলাম, দেখি কি বই? মলাটের উপরে লেখা আছে প্রেমের তুফান। হাতে লইয়া দেখিলাম লেখকের নাম শ্রীভূষণচন্দ্র চক্রবর্তী, দিনাজপুর, পীরপুর হইতে গ্রন্থকার কর্তৃক প্রকাশিত, দাম ৮ আনা। তোর দাদার লেখা বই? কিরকম দাদা? বিনু সগর্বে বলিল, আমার বড় মামার ছেলে, আমার মামাতো ভাই। এই সময় নিতাই মাস্টার মহাশয় ক্লাসে ঢোকাতে আমাদের কথা বন্ধ হইয়া গেল। নিতাই মাস্টার আপন মনে থাকিতেন, মাঝে মাঝে কি এক ধরনের অসংলগ্ন কথা বলিতেন, আর আমরা মুখচামাচামি করিয়া হাসিতাম। জোরে হাসিবার উপায় ছিল না তার ক্লাসে। অমনি তিনি বলিয়া বসিতেন, এই ৩ কড়ি, এইদিকে এসো, হাসছ কেন? ছালা ৪ আনা সের, কেরোসিন তেল ৬ পয়সা বোতল। এই সব মারাত্মক ধরনের মজার কথা শুনেও আমাদের গম্ভীর হইয়া বসিয়া থাকিতে হইবে। হাসিয়া ফেলিলেই মার খাইয়া মরিতে হইবে। বর্তমানে নিতাই মাস্টার ক্লাসে ঢোকাই বলিলেন, ওখানা কি বই নিয়ে টানাটানি হচ্ছে সব? ৩টের গাড়ি কাল এসেছিল ৩:২৫ সময়, ২৫ মিনিট লেট, অমুক বিস্কুট পয়সায় ১০ খানা। আমরা হাসি অতিকষ্টে চাপিয়া মেঝের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রইলাম। নিতাই মাস্টার বইখানা হাতে লইয়া বলিলেন, কার বই? বিনু সগর্বে বলিল, আমার বই স্যার, আমার দাদা লিখেছেন, আমাদের একখানা দিয়েছেন। নিতাই মাস্টার বইখানা নাড়িয়া চাড়িয়াও দেখিয়া বলিলেন, থাক, একটু পড়ে দেখব। পরের দিন বইখানা ফেরত দিবার সময় মন্তব্য করিলেন, লেখে ভালো, বেশ বই, ছোকরা এরপর উন্নতি করবে। বিনু বাধা দিয়া বলিল, ছোকরা নন স্যার, তিনি আপনাদের বয়সী হবেন। নিতাই মাস্টার ধমক দিয়া বলিলেন, বেশি কথা কইবে না, চুপ করে বসে থাকবে, আমার কথার উপর কথা। পুরনো তেঁতুলে অম্বলের ব্যথা সারে, আশ্বিন মাসে দুর্গাপুজো হয়। পুরনো তেঁতুলে অম্বলের ব্যথা সারুক আর নাই সারুক, নিতাই মাস্টারের সার্টিফিকেট শুনিয়া বিনুর দাদার বইখানা পড়িবার অত্যন্ত কৌতূহল হইল। বিনুর নিকট যথেষ্ট সাধ্য সাধনা করিয়া সেখানা আদায় করিলাম। বাড়িতে বাবা ও বড়দার চক্ষু এড়াইয়া বইখানাকে শেষ করিয়া বিনুর এই অদেখা দাদাটির প্রতি মনে মনে ভক্তিতে আপ্লুত হইয়া গেলাম। একটি মেয়েকে কি করিয়া দুষ্টলোক ধরিয়া লইয়া গেল, নানা কষ্ট দিল, অবশেষে মেয়েটি কিভাবে জলে ডুবিয়া মরিল, তাহারই অতি মর্মন্তত বিবরণ। পড়িলে চোখে জল রাখা যায় না। কয়েক মাস কাটিয়া গিয়াছে। একদিন বিনু বলিল, জানিস পাচু, আমার সেই দাদা, যিনি লেখক, তিনি এসেছেন কাল আমাদের বাড়ি। অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিলাম। কখন এসেছেন? এখনও আছেন? কাল রাতের ট্রেনে এসেছেন, ২-৩ দিন আছেন। সত্যি? মায়েরি বল। মায়েরি, চল বরং, আয় আমাদের বাড়ি। আমার ৯-১০ বছর বয়সে ছাপার বই কিছু কিছু পড়িয়াছি বটে, কিন্তু যারা বই লেখে তারা কিরূপ জীব কখনো দেখি নাই। একটি জীবন্ত গ্রন্থকারকে স্বচক্ষে দেখিবার লোভ সংবরণ করিতে পারিলাম না। বিনুর সহিত তাহার বাড়ি গেলাম। বিনুদের ভেতর বাড়িতে একজন একহারা কিয়ে বসিয়া বিনুর মায়ের সঙ্গে গল্প করিতেছিল। বিনু দূর হইতে দেখাইয়া বলিল, উনি। আমি কাছে যাইতে ভরসা পাইলাম না। সম্ভ্রমে আপ্লুত হইয়া দূর হইতে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিলাম। লোকটি একহারা, শ্যামবর্ণ, অল্প দাঁড়িয়ে আছে। বয়সে নিতাই মাস্টারের চেয়ে বড় হইবে তো ছোট নয়।
খুব গম্ভীর বলিয়াও মনে হইল। লোকটি সম্প্রতি কাশী হইতে আসিতেছেন। বিনুর মায়ের কাছে সবিস্তারে সেই ভ্রমণ কাহিনীই বলিতেছিলেন। প্রত্যেক কথা আমি গিলিতে লাগিলাম ও হতপা নাড়ার প্রতি ভঙ্গিটি কৌতূহলের সহিত লক্ষ্য করিতে লাগিলাম। লেখক তাহলে এই রকম দেখিতে। সেই দিনই গ্রামে বেশ একটা সাড়া পড়িয়া গেল। বিনুর বাবা মুকুজ্জেদের চণ্ডীমণ্ডপে গল্প করিয়াছেন, তাহার বড় শালার ছেলে বেড়াইতে আসিয়াছে, মস্ত একজন লেখক, তার লেখার খুব আদর। ফলে গ্রামের লোক দলে দলে দেখা করিতে চলিল। বিনুর মা মেয়ামহলে রাষ্ট্র করিয়া দিলেন, প্রেমের তুফানের লেখক তাহার বাড়ি আসিয়াছেন। উক্ত বইখানি ইতিমধ্যে পুরুষেরা যত পড়ুক আর না পড়ুক, গ্রামের মেয়েমহলে হাতে হাতে ঘুরিয়াছে খুব। অনেক মেয়ে পড়িয়া ফেলিয়াছে। বিনুর মা ভ্রাতুষ্পুত্র গর্বে স্ফীত হইয়া নিজে যাচিয়াও অনেককে পড়াইয়াছেন। সুতরাং মেয়েমহলও ভাঙিয়া আসিল একজন জালজান্ত লেখককে দেখিবার জন্য। বিনুদের বাড়ি দিন রাত লোকের ভিড়, একদল যায় আর একদল আসে। অজপাড়া গায়ে এমন একজন মানুষের, যার বই ছাপার অক্ষরে বাহির হইয়াছে, দেখা পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই দুর্লভ। কদিন কি খাতির আর সম্মানটাই দেখিলাম ভূষণ দাদার। এর বাড়ি নিমন্ত্রণ, ওর বাড়ি নিমন্ত্রণ। বিনুর মা সগর্বে মেম হলে গল্প করেন, বাছা এসে কদিন বাড়ির ভাত মুখে দিলে নেমন্তন্ন খেতে খেতে ওর প্রাণ অষ্টগত হয়ে উঠেছে। ভাবলাম, সত্যি সার্থক জীবন বটে বিনুর দাদার, লেখক হওয়ার সম্মান আছে। ভূষণদার সহিত এইভাবে আমার প্রথম দেখা। অত অল্প বয়সে অবশ্য ভূষণদাদার নিকটে ঘেঁষিবার পাত্তা পাই নাই, কিন্তু বছর দুয়েক পরে তিনি যখন আবার আমাদের গ্রামে আসিলেন, তখন তাহার সহিত মিশিবার অধিকার পাইলাম, যদিও এমন কিছু ঘনিষ্ঠভাবে নয়। তিনি যে মাদৃশ বালকের সঙ্গে কথা কহিলেন, এতেই নিজেকে ধন্য মনে করিয়া বাড়ি গিয়ে উত্তেজনায় রাত্রে ঘুমাইতে পারিলাম না। সে কথা অতি সাধারণ এবং সামান্য। দাঁড়াইয়া আছি দেখিয়া ভূষণদাদা বলিয়াছিলেন, তোমার নাম কি হে? তুমি বুঝি বিনুর সঙ্গে পড়ো? শ্রদ্ধা ও সম্ভ্রম জড়িত কণ্ঠে উত্তর করিলাম, আজ্ঞে হ্যাঁ। কি নাম? আজ্ঞে শ্রী পাঁচকড়ি চট্টোপাধ্যায়। বেশ। কথা শেষ হইয়া গেল। দুরুদুরু বক্ষে বাড়ি ফিরিয়া আসিলাম। প্রথম দিনের পক্ষে এই যথেষ্ট। পরের দিন আরও ভালো করিয়া আলাপ হইল। নদীর ধারে বিনু, আমি আরও দু একটি ছেলে তার সঙ্গে বেড়াইতে বাহির হইয়াছিলাম। ভূষণদাদা বলিলেন, বলো তো বিনু, এ দম্ভলি বৃত্রাসুর শিরছিন্ন যাহে, দম্ভলি মানে কি? পারলে না? কে পারে? পূর্বেই বলিয়াছি, আমি বয়সের তুলনায় পাকিয়াছিলাম। তাড়াতাড়ি উত্তর করিলাম, আমি জানি। বলব? বজ্র। বেশ বেশ, কি নাম তোমার? খালি নাম বলিয়াছি। এ দিনজনের নাম তিনি মনে রাখিয়াছেন, এ আশা করাও আমার মতো অর্বাচীন বালকের পক্ষে ধৃষ্টতা। সুতরাং আবার নাম বলিলাম। বেশ, বাংলা জানো তো? বইটই পড়ো নাকি? এ সুযোগ ছাড়িলাম না। বলিলাম, আজ্ঞে হ্যাঁ, আপনার বই সব পড়েছি। বলিতে ভুলিয়া গিয়াছি, ইতিমধ্যে ভূষণদার আরও দুইখানি উপন্যাস ও একটি কবিতার বই বাহির হইয়াছিল। বিনুদের বাড়ি সেগুলিও আসিয়াছিল। বিনুর নিকট থেকেই আমি সবগুলি পড়িয়াছিলাম। ভূষণদাদা বিস্ময়ের সুরে বলিলেন, বলো কি, সব বই পড়েছ? নাম করো তো। প্রেমের তুফান, বেনুর বিয়ে, কমলকুমারী আর দেওয়ালি। বাহ বাহ, এ যে বেশ দেখছি। কি নাম বললে? বিনীতভাবে পুনরায় নিজের নাম নিবেদন করিলাম। বেশ ছেলে, দেখ তো বিনু, তোর চেয়ে কত বেশি জানে। গর্বে আমার বুক ফুলিয়া উঠিল। একজন লেখক আমার প্রশংসা করিয়াছেন। তারপর ভূষণদাদা, বিনুর সুবাদে আমিও তাহাকে দাদা বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছিলাম। নবীন সেন ও হেমচন্দ্রের কবিতা আবৃত্তি করিয়া শোনাইলেন। সাহিত্য, কবিতা এবং তাহার নিজের রচনা সম্বন্ধে অনেক কথা বলিলেন। তার কতক বুঝিলাম, কতক বুঝিলাম না। 11 বছরের ছেলের পক্ষে সব বোঝা সম্ভব ছিল না। বছরের পর বছর কাটিয়া গেল। আমি হাই স্কুলে ভর্তি হইলাম। একদিন ভূষণদাদা সম্বন্ধে আমি একটি বিষম ধাক্কা খাইলাম আমাদের স্কুলের বাংলা মাস্টারমশায়ের নিকট। কি উপলক্ষে মনে নাই। মাস্টারমশাই আমাদের ক্লাসের ছেলেদের জিজ্ঞাসা করিলেন, বাংলার দেশের আরও দু একজন বড় লেখকের নাম করতে কে পারে? একজন বলিল নবীনচন্দ্র, একজন বলিল সুরেন ভট্টাচার্য, তখনকার কালে মস্ত নাম। একজন বলিল রজনী সেন, তখন শোভে উঠিতেছেন। আমি একটু বেশি জানিবার বাহবা লেবার জন্য বলিলাম, ভূষণচন্দ্র চক্রবর্তী। মাস্টারমশাই বলিলেন, কে? ভূষণচন্দ্র চক্রবর্তী, আমি পড়েছি তার সব বই, আমার সঙ্গে আলাপ আছে। সে আবার কে? আমি মাস্টারমশার অজ্ঞতা দেখে অবাক হইলাম। কেন? ভূষণচন্দ্র চক্রবর্তী খুব বড় লেখক। প্রেমের তুফান, কমলকুমারী, দেওয়ালি, বেনুর বিয়ে, এই সব বইয়ের। মাস্টারমশাই হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ক্লাসের ছেলেদের বেশিরভাগই না বুঝিয়া সে হাসিতে যোগ দিল।
উহাদের সম্মিলিত হাসির শব্দে ক্লাসরুম ফেটিয়া পড়িবার উপক্রম হইল। আমার কান গরম হইয়া উঠিল। রীতিমতো অপস্থ বিবেচনা করিলাম নিজেকে। কেন? ভূষণ দাদা বড় লেখক নন? বারে মাস্টারমশাই বলিলেন, তোমার গায়ের আত্মীয় বলে আর তোমার সঙ্গে আলাপ আছে বলেই তিনি বড় লেখক হবেন তার কি মানে আছে? কে তার নাম জানে? ওরকম বলো না। ভূষণ দাদার সাহিত্যিক যশ ও খ্যাতি সম্বন্ধে আমি এ পর্যন্ত কেবল একতরফা বর্ণনায় শুনিয়া আসিয়াছি বিনুর মায়ের মুখে, বিনুর বাবার মুখে, ভূষণ দাদার নিজের মুখে। তাহাই বিশ্বাস করিয়াছিলাম সরল বালক মনে। এই প্রথম আমার তাহার ওপর সন্দেহের ছায়াপাত হইল। এতদিন গায়ে থাকিয়া কেবল সুগন্ধি তেলের বিজ্ঞাপনের নভেলই পড়িয়াছি। ক্রমে স্কুল লাইব্রেরি হইতে বঙ্কিমচন্দ্রের ও আরও অন্যান্য বড় লেখকের বই লইয়া পড়িতে আরম্ভ করিলাম। বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে ভালো মন্দ বুঝিবার ক্ষমতাও জন্মিল। ফলে বছর ৪-৫ স্কুলে পড়িবার পরে আমার ওপরে ভূষণচন্দ্র চক্রবর্তীর প্রভাব যে অত্যন্ত ফিকেই হইয়া দাঁড়াইবে, ইহা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। আমি যেবার ম্যাট্রিক পাশ করিয়া কলেজে ভর্তি হইয়াছি, সেবার শ্রাবণ মাসে বিনুর ভগ্নীর বিবাহ উপলক্ষে ভূষণদাদা আবার আমাদের গ্রামে আসিলেন। তখন আমার চোখে তিনি আর ছেলেবেলার সে বড় লেখক ভূষণচন্দ্র নন, বিনুর ভূষণদাদা। সুতরাং আমারও ভূষণদাদা। তখন বেশ সমানে সমানে কথাবার্তা বলিলাম। দাদারও আর সে মুরব্বিয়ানা চাল নাই, ফাঁকিবারও কথা নয়। তিনিও সমানে সমানেই মিশিলেন। একখানা বই দেখিলাম, বিবাহ বাটির কুটুম্ব স্বাক্ষরদের হাতে হাতে ঘুরিতেছে। কবিতার বই, নাম প্রতিমা বিসর্জন। দ্বিতীয় পক্ষের পত্নীর মৃত্যুতে শোকোচ্ছ্বাস প্রকাশ করিয়া ভূষণদাদা কবিতা লিখিয়া বই ছাপাইয়াছেন বিনামূল্যে বিতরণের জন্য। বিনুও তো আর বাল্যের সে বিনু নানি। সে বলিল, মজার কথা শোনো, আগের বৌদিদি ১৬ বছর ঘর করে ছেলেপুলের মা হয়ে মরে গেল বেচারি। তার বেলা শোকের কবিতা বেরুল না। দ্বিতীয় পক্ষের বৌদি ২-৩ বছর ঘর করে ডবকা বয়সেই মারা গেল। দাদার তাই শোকটা বড্ড লেগেছে একেবারে। প্রতিমা বিসর জ ন। ভূষণদাদা আমাকেও একখানা বই দিয়াছিলেন। ২-৩ দিন পরে আমায় বলিলেন, প্রতিমা বিসর্জন কেমন পড়লে হে? অতি সাধারণ ধরনের কবিতা বলিয়া মনে হলেও বলিলাম, বেশ চমৎকার। ভূষণদাদা উৎসাহের সহিত বলিলেন, বাংলাদেশে উদ্ভ্রান্ত প্রেমের পরে আমার মনে হয় এ ধরনের বই আর বেরোয়নি। নিজের মুখে নিজের কথা বলছি বলে কিছু মনে করো না, তবে তোমাদের ছোট দেখেছি, তোমাদের কাছে বলতে দোষ নেই। ভূষণদাদার দাড়ি চুলে বেশ পাক ধরিয়াছে। তাহাকে সমীহ করিয়া চলি, সুতরাং প্রতিবাদ না করিয়া চুপ করিয়া গেলাম। যদিও উদ্ভ্রান্ত প্রেমের প্রতি আমার যে খুব শ্রদ্ধা ছিল তাহা নয়, তবু ভূষণদাদার কথা শুনিয়া সমালোচনা শক্তির প্রতি বিশ্বাস হারাইলাম। ভূষণদাদার আর্থিক অবস্থা খুব ভালো নয়, অনেকদিন হইতেই জানি। তিনি ক্যাম্বেল স্কুল থেকে ডাক্তারি পাশ করিয়া দিনাজপুরের এক সুদূর পল্লীগ্রামে জমিদারদের দাতব্য চিকিৎসালয়ে চাকুরি করিতেন। স্বাধীন ব্যবসা কোনোদিন করেন নাই। এবার শুনিলাম ভূষণদাদার সে চাকুরিটাও যায়। বিনুই এ সংবাদ দিল। ভূষণদাদা আসার পরদিন জিজ্ঞাসা করিলেন, ওহে, তোমরা তো কলকাতায় ছাত্রমহলে ঘোরো, ৫টা কলেজের ছাত্রর সঙ্গে দেখা হয়। ছাত্রমহলে আমার বই সম্বন্ধে কি মতামত কিছু শুনেছ? হঠাৎ বড় বিব্রত হইয়া পড়িলাম। আমতা আমতা সুরে বলিলাম, আজ্ঞে হ্যাঁ, তা বেশ ভালোই। বলেন কি ভূষণ দাদা? বিব্রত ভাবটা কেটে গিয়া এবার আমার হাসি পাইল। কলকাতায় ছাত্রমহলে ভূষণ চক্রবর্তীর নামই কেউ জানে না, তার বই পড়া আর সে সম্বন্ধে মতামত। ভূষণ দাদা উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম বলে? আমার কোন বইটার কথা শুনেছ? পাষাণপুরী না দেওয়ালি? অকুলে কুল পাইলাম। ভূষণ দাদার বইয়ের নাম কি আমার একটাও মনে ছিল ছাই। বলিলাম, হ্যাঁ, ওই পাষাণপুরীর কথাই যেন শুনেছি। ভূষণ দাদা আর আমায় ছাড়িতে চান না। কি শুনেছি, কোথায় শুনেছি, কাহার কাছে শুনেছি? পাষাণপুরী তার উপন্যাসগুলির মধ্যে সর্বোৎকৃষ্ট। তবুও তিনি পাবলিশার পান নাই, সব বই নিজে ছাপাইয়াছেন। দিনাজপুরের অজ পাড়াগায়ে বসে বই বিক্রি ও বিজ্ঞাপনের কোনো সুবিধা করতে পারেন নাই। বিনু আমায় আড়ালে বলিল, এই অবস্থা, ৫০টি মাইনে পান ডাক্তারি করে, সংসারই চলে না, তা থেকে খরচ করেন ওইসব বাজে বই ছাপতে। ভূষণ দাদার চিরকালটা এক রকম গেল, বাতিক যে কত রকমের থাকে। ইহার পর আরও ৬-৭ বছর কাটিয়া গেল। আমি পাশ করিয়া বাহির হইয়া নানা রকম কাজকর্ম করি এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু লিখিও। ভূষণ দাদার প্রভাব আমার জীবন হইতে সম্পূর্ণ যায় নাই। মনের তলে কোথায় চাপা ছিল। লেখক হওয়া একটা মস্ত বড় কিছু বুঝি। সেই যে আমাদের গ্রামে বাল্যকালে সেবার ভূষণ দাদাকে সম্মান পাইতে দেখিয়াছিলাম, সেই হইতেই বোধহয় লেখক হওয়ার স্বাদ মনে বাসা বাঁধিয়া থাকিবে,
কে জানে। আমার লেখক জীবন যখন ৫-৬ বছরের পুরাতন হইয়া পড়িয়াছে, ২-৪খানা ভালো মাসিক পত্রিকায় লেখা প্রায়শই বাহির হয়, কিছু কিছু আরও হইতেছে। সে সময় কি একটা ছুটিতে দেশে গেলাম। বিনুদের বাড়িতে গিয়া দেখি ভূষণদাদা অসুস্থ অবস্থায় সেখানে সপরিবারে কিছুদিন হইতে আছেন। আমায় বলিলেন, পাঁচু, শুনলাম আজকাল লিখছ, কোন কোন কাগজে লেখা বেরিয়েছে? কাগজগুলি কয়েকখানি আমার সঙ্গেই ছিল। ইতিমধ্যে গ্রামের অনেকেই সেগুলি দেখিয়াছে। ভূষণদাদাকেও দেখাইলাম। দেখাইও বেশ একটু গর্ব অনুভব করিলাম। ভূষণদাদা কাগজখানা উল্টাইয়া দেখিয়া বলিলেন, এইসব কাগজে লিখছ? বেশ বেশ, এসব তো বেশ নামকরা পত্রিকা, একটু ধরাধরি করতে হয় না? তুমি কাকে ধরেছিলে? একটু ধরাধরি না করলে আজকাল কিছুই হয় না। গুণের আদর কি আর আছে? এই দেখো না কেন, আমি পাড়াগায়ে থাকি বলে নিজেকে পুশ করতে পারলাম না। আমার নারদ কাব্য পড়নি? ২ বছর ধরে খেটে লিখেছি, প্রাণ দিয়ে লিখেছি, কিন্তু হলে হবে কি, ওই ধরাধরির অভাবে বইখানা নাম করতে পারছে না। বৈকালে নদীর ধারে বসিয়া ভূষণদাদার মুখে তার নারদ কাব্যের অনেক ব্যাখ্যা শুনিলাম। অমিত্রাক্ষর ছন্দ হলেও তার মধ্যে নিজস্ব কি একটা ঢুকাইয়া দিয়াছেন ভূষণদাদা। অমন দার্শনিকতা আধুনিক কোনো বাংলা গ্রন্থে নাই, এ কথা তিনি জোর করিয়া বলিতে পারেন। বলিলাম, বইখানা ছেপেছেন কারা? আমি ছেপেছি। লোকের দৌড়ে দৌড়ে বেরিয়ে ছাপানোর জন্যে খোসামত করা, ওসব আমার দ্বারা হবে না। মনে হইল ভূষণদাদা আমারই প্রতি যেন বক্র কটাক্ষ করিতেছেন এইসব উক্তির দ্বারা। যা হোক, কিছু না বলিয়া চুপ করিয়া রহিলাম। বছর বানেক পরে আমি আমার বিদেশের কর্মস্থান থেকে কলকাতায় আসিয়াছি। শ্রাবণ মাস, তেমনি বর্ষা আরম্ভ হইয়াছে। দিনে রাত্রে বৃষ্টির বিরাম নাই। এবেলা একটু ধলিয়াছে বলিয়াই বাহির হইয়াছি। গোলদিঘির কাছাকাছি এসে একখানা হ্যান্ডবিল হাঁকে পড়িল। হ্যান্ডবিলখানা ফেলে দেবার পূর্বে অমনস্কভাবে সেখানার ওপর একটু চোখ বুলিয়ে লইতে গিয়া দস্তুর মতো বিস্মিত এবং উত্তেজিত হইয়া উঠিলাম। উহাতে লেখা আছে, নারদ কাব্যের খ্যাতনামা কবি, বঙ্গভারতীর কৃতি সন্তান শ্রীযুক্ত ভূষণচন্দ্র চক্রবর্তীকে সংবর্ধিত করিবার জন্য কলিকাতাবাসীগণের জনসভা, ১/২ ইঞ্চি লম্ব অক্ষরে। স্থান, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, সময় সন্ধে ৬টা। সভাপতিত্ব করিবেন একজন খ্যাতনামা নামজাদা প্রবীণ সাহিত্যিক। ব্যাপার কি, চক্ষুকে যেন বিশ্বাস করিতে পারিলাম না। ভূষণ দাদাকে সংবর্ধিত করিবার জন্যে কলিকাতাবাসীগণ! কি ভয়ঙ্কর ব্যাপার! জনসভা আহ্বান করিয়াছেন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অত বড় নামজাদা সাহিত্যিকের সভাপতিত্বায়। কই, নারদ কাব্যের এ তাদৃশ জনপ্রিয়তা তো পূর্বে মোটেই শুনি নাই। যা হোক, হইলে খুব ভালো কথা, কিন্তু কলিকাতাবাসীগণ কি খেপিয়া গেল হঠাৎ? হ্যান্ডবিলের তারিখ লক্ষ্য করিয়া দেখিলাম, সেই দিন সন্ধেবেলাই সভা। ৬:৩০ বেশি দেরি নাই। যদি লোকের খুব ভিড় হয়, ৫:৪ ইনস্টিটিউটে গিয়া ঢকিলাম। তখনও কেউ আসে নাই। অত বড় হল একেবারে খালি। এক পাশে গিয়ে বসিলাম। ৬টা বাজিল, জনপ্রাণীও নাই। এই সময় আবার জোরে বৃষ্টি নামিল। ৬:১৫, কেহি নাই। ৬:৩০ ২-১ মিনিট পূর্বে দেখি ভূষণদাদা অত্যন্ত উত্তেজিতভাবে একতাড়া কাগজ বগলে হলে প্রবেশ করিতেছেন। পিছনে ৪-৫টি ভদ্রলোক, তাহাদের কাহকে চিনি না। তখন সভার সাফল্য সম্বন্ধে আমার ঘোর সন্দেহ উপস্থিত হইয়াছে। এই অবস্থায় ভূষণদাদার সহিত দেখা করিলে তিনি অপ্রতিভ হইতে পারেন, সুতরাং হলের বাইরে গা ঢাকা দিয়ে রহিলাম। ৬:৩০, জনপ্রাণী নাই। ৭টা, তথৈব চ। এমন জনশূন্য জনসভা যদিও বা কখনো দেখিয়াছি। ভূষণদাদার অবস্থা দেখিয়া বড় কষ্ট হইল। তিনি ও তাহার সঙ্গে ভদ্রলোক কয়জন কেবল ঘর বাহির করিতেছেন, নিজেদের মধ্যে উত্তেজিতভাবে কি পরামর্শ করিতেছেন, আবার একবার করিয়া ইনস্টিটিউটের গেটের কাছে যাইতেছেন। ৭:১৫, কাকস্য পরিবেদনা। ৭:৩০, পূর্ববৎ অবস্থা। কলিকাতাবাসীগণের জনসভায় কলিকাতাবাসীগণে আসিতে ভুলিয়া গেলেন কেমন করে? ৮:৩০ সময় ভূষণদাদা সঙ্গীদের লইয়া বাহির হইয়া গেলেন। অল্পক্ষণ পরে আমিও হল পরিত্যাগ করিলাম। পরদিন বিনুর মেললাশাই তারিণীবাবুর সঙ্গে দেখা। তিনি আমাকে চিনেন খুব ভালোই। বিনুর সঙ্গে কতবার সিমলা স্ট্রিটে তার বাড়িতে গিয়াছি। কুশল প্রশ্নাদির পরে তিনি বলিলেন, ভূষণ যে এখানে এসেছে হে, আমার বাসাতেই আজ ১০ দিন আছে। কি একখানা বই নিয়ে খুব ঘোরাঘুরি করছে। ওর মাথা আর মুন্ডু। এদিকে এই অবস্থা, ১৭-১৮ বছরের একটা মেয়ে, ১৫ বছরের একটা মেয়ে, পার করবে কোথার থেকে তার সংস্থান নেই। আবার কাল দেখি নিজের পয়সায় একগাদা কি মিটিং না ফিটিংয়ের হ্যান্ডবিল ছেপে এনেছে। আর বলো কেন, একেবারে মাথা খারাপ। বলিলাম, হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম বটে একখানা হ্যান্ডবিলে। জনসভা নাকি? জনসভা না, ওর মুন্ডু। ও নিজেই তো পরশু দুপুরে বসে বসে ওখানে লিখল। আমার বাড়িতে ২জন বেকার ভাইপো আছে, তাদের নিয়ে কোথায় সব ঘুরছে কদিন। দেখতে পাই ১৭.৫ টাকা প্রেসের বিল কাল দিল দেখলাম আমার সামনে। এদিকে শুনি বাড়িতে নিতান্ত দুরবস্থা।
অত বড় সব আইবুড়ো মেয়ে গলায় 1 পয়সার সংস্থান নেই, তার বিয়ে। মাঘের মাসের শেষে আমি কার্য উপলক্ষে জলপাইগুড়ি যাইতেছি। পার্বতীপুর স্টেশনে দেখি ভূষণ দাদা একটি ব্যাগ হাতে প্ল্যাটফর্মে পাইচারি করিতেছেন। আমি গিয়ে প্রণাম করিতেই বলিলেন, আরে পাঁচু যে, ভালো তো? সে পশ্চিমে আজকাল চাকরি করো তো, কোথায় যাচ্ছ এদিকে? আগে একটু জলপাইগুড়িতে। আপনি কোথায়? আমি একটু যাচ্ছি কলকাতায়। হ্যাঁ, তোমাকে বলি, শোনো। শুনোনি বোধহয়, আমার নারদ কাব্যের খুব আদর হয়েছে। এর মধ্যে কলকাতায় ইনস্টিটিউট হলে প্রকাণ্ড সভা হয়ে গেল তাই নিয়ে। অমুকবাবু সভাপতি ছিলেন। খুব উৎসাহ দেখলাম লোকজনের মধ্যে, খুব ভিড়। দেখবে? এই দেখো। বলিয়ে ভূষণ দাদা ব্যাগ খুলে জনসভায় ছাপানো হ্যান্ডবিল একখানা আমার হাতে দিয়ে বলিলেন, পড়ে দেখো।